আজ টিনের চালের ওপর নারিকেল পড়লে যেমন শব্দ হয়, শব্দটা সেই রকম ছিল। ঘুমের ঘোরে আমিও সেটাই ভেবেছিলাম, কিন্তু দ্বিতীয়বার শব্দটা হওয়ার পর যখন ঘুমটা পুরোপুরি ভেঙে গেল তখনই আসল ভয়টা শুরু হয়ে গেল, কারণ আমাদের বাড়িতে কোনো নারিকেল গাছ ছিল না। দ্বিতীয় শব্দে আমাদের তিনজনেরই ঘুমটা ভেঙে গিয়েছিল। আমি বিছানা ছেড়ে উঠে যেই না লাইট জ্বালাতে যাব ঠিক তখনই আবার সেই শব্দ, আবার আমরা সবাই ভয় পেয়ে যাই। তৃতীয়বারের শব্দের পর আমরা তিনজনই স্পষ্ট শুনতে পাচ্ছিলাম চালের ওপর কেউ হাঁটছে আর রাগে ফুঁসে উঠে গোঙাচ্ছে। আওয়াজটা ঠিক এমন ছিল কুকুরের রেগে যাওয়ার পর গড়গড় করলে যেমনটা শব্দ হয় ঠিক তেমন। আস্তে আস্তে শব্দটা আমাদের রুমের চালের ওপর থেকে সরতে সরতে পাশের রুমে, অর্থাৎ আমার মেয়ের রুমের দিকে যেতে থাকে এবং ওখানেও তিনবার জোরে জোরে শব্দ হয়। প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারি ওটি লাথি দেওয়ার শব্দ, কিন্তু কেউ যেন প্রচণ্ড রেগে গিয়ে টিনের চালের ওপর লাথি দিচ্ছে। কিন্তু আমার তখন কিছুই করার ছিল না, কারণ রাতে মেয়ের ঘরে যাওয়া নিষেধ, সে যাই হয়ে যাক না কেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর হাঁটাহাঁটির শব্দটা বন্ধ হয়ে যায়। ভেবেছিলাম হয়তো আর কিছু হবে না, কিন্তু আবারও শুয়ে পড়ি। ঠিক তখনই আমাদের রুমে দরজার সামনে থেকে সুমধুর পুরুষ কণ্ঠে একজন বলে ওঠে, মা, ও মা, দরজাটা খুলুন না, আমার ওকে খুব দেখতে ইচ্ছে করছে, আমি কথা দিচ্ছি ওকে একবার দেখেই চলে যাব। এই অচেনা কণ্ঠস্বর শুনে ভয় আমাদের তিনজনের চোখে ততক্ষণে পানি চলে এসেছে। একটু অপেক্ষার পর আমার কাছ থেকে সাড়া না পেয়ে সেই পুরুষ কণ্ঠে আবারও ভেসে আসে, বোন, ও বোন, একবার দরজাটা খুলে দাও না, কথা দিচ্ছি তোমাদের আপুকে একটু আমি দূর থেকে দেখেই চলে যাব, একবার দরজাটা খুলে দাও। এই কথাগুলো শুনে আমার মেয়েরা ভয়ে কাঁদতে শুরু করে দিয়েছিল, কিন্তু ওর কথার কোনো উত্তর দেওয়া চলবে না এবং আওয়াজ করা যাবে না জন্য আমি মেয়েদের সান্ত্বনা দিতে থাকি। কিন্তু এরপর যা হলো তাতে আমার নিজেকে ধরে রাখা কষ্টকর হয়ে গিয়েছিল। আমাদের কারো কাছ থেকে কোনো সাড়া না পেয়ে সেই সুমধুর পুরুষ কণ্ঠ হয়ে উঠল কর্কশ। গুনে গুনে 5 বার আমাদের দরজায় লাথি মারতে মারতে অকথ্য ভাষায় গালি, অভিশাপ আর হুমকি দিতে লাগলো। শেষ বেলায় বলে গেল, একবার শুধু সুযোগ বুঝে পাই, তোদের সবটাকে মেরে ওকে এখান থেকে নিয়ে যাব। এরপর সবটা যেন মুহূর্তের মধ্যে নিস্তব্ধ হয়ে গেল। ওই রাতে আর কারোরই ঘুম আসেনি এবং ঘুমাতে পারল না। পরের দিন দুপুরে কবিরাজ আমাদের বাড়িতে আসেন এবং তাকে সবটা জানানোর পর তিনি বলেন, দরজা না খুলে এবং তার কথায় সাড়া না দিয়ে একদম ঠিক কাজ করেছি। তার কথায় সাড়া দিলে হয়তো বড় কোনো ক্ষতি হয়ে যেত। যাই হোক, আমি বাড়িটা বন্ধ করে দিচ্ছি, আপাতত কোনো সমস্যা হবে না। নামাজের পর আপনি নিজ হাতে তাকে খাইয়ে দেবেন। আপনার মেয়ে 41 দিন পূর্ণ হবার আগে চোখ খুলবে না। প্রতিদিন মাগরিবের নামাজের পর আপনি তাকে নিজ হাতে খাইয়ে দিতে পারবেন। দিনের এই একটা সময় সেই খাবার খেতে পারবে, কিন্তু শারীরিকভাবে কোনো নড়াচড়া করতে পারবে না। প্রয়োজনে আপনারা কোনো ডাক্তারের সাথে যোগাযোগ করুন যারা আপনাকে এ ব্যাপারে কিছুটা সাহায্য করতে পারবে। এরপর কবিরাজ আমাদের বাড়িটা বন্ধ করে দিয়ে চলে যান। আমি আমার মেয়ের শ্বশুর বাড়ির লোকদের সাহায্যে ডাক্তারের সাথে যোগাযোগ করি। সত্যি বলতে কি, সচল না হবার কারণে কতটা সমস্যা হতে পারে তা বলে বোঝানো যাবে না। খাওয়া দাওয়া, গোসল, পানি সবকিছুই ধারণার বাইরে। যাই হোক, এভাবে কিছুদিন ঠিকঠাক চলছিল। তবে বললে বিশ্বাস করতে কষ্ট হবে, ও সারাদিন কোনো কথা বলতে পারত না এবং চোখ বন্ধ করে থাকতো। কিন্তু মাগরিবের আজানের সাথে সাথেই প্রতিদিন একটা কথাই বলতো, মা, নামাজ শেষে খাইয়ে দাও। সারাদিনে মাত্র এই একটি লাইন শুনতে পেতাম ওর মুখ থেকে। এই পৃথিবীতে যে আরও কত অলৌকিক বিষয় আছে তা জানতে গেলে হয়তো আমাদের জীবনে সময়কাল কম বলেই মনে হবে। 11 দিন পর আমি মাগরিবের নামাজ শেষে ওর জন্য খাবার নিয়ে বিছানার পাশে বসেছিলাম। ছোট মাছের তরকারি আর ভাত। বিসমিল্লাহ বলে যেই না ওর মুখে তুলে দিতে যাব, ঠিক তখনই দরজায় কড়া নেড়ে উচ্চ স্বরে পুরুষ কণ্ঠে দুজন আমাকে সালাম দিয়ে ভেতরে ঢুকে আসার অনুমতি চাইল। আমি সালামের উত্তর দেবার পর তাদের পরিচয় জানতে চাইলে তারা বলল, মা, বিচলিত হবেন না, আর ভয় পাওয়ার কিছু নেই, আপনাদের সাহায্যের জন্য এসেছি, দয়া করে আমাদের ভেতরে আসার অনুমতি দিন। বাড়িটা বন্ধ করা আছে, তাই খারাপ কিছু প্রবেশ করতে পারবে না, আপনি নির্ভয়ে আমাদের অনুমতি দিতে পারেন। ওদের কথা শুনে আমি ভেতরে আসার অনুমতি দেওয়ার পর যা হলো তা সুস্থ মস্তিষ্কে ভাবা দায়। আমি দেখলাম দরজাটা আস্তে আস্তে খুলে যাবার পর আলনার ওপর রাখা জায়নামাজটা হাওয়ায় ভাসতে ভাসতে পশ্চিম দিকে নামাজের অবস্থানে এসে পড়ল। এরপর অদৃশ্য পুরুষ কণ্ঠ একজন বলে উঠল, মা, আপনি এই জায়নামাজের ওপর বসুন, আপনার মেয়ের ব্যাপারে কিছু তথ্য দিয়ে সাহায্য করার জন্য আমি এসেছি। তাদের কথা শুনে আমি বুঝতে পেরেছিলাম যে তারা ভালো জিন। তাই তাদের কথা মতো জায়নামাজে বসার পর তারা বলল, আপনার মেয়েকে বদ জিন আক্রমণ করেছে। মূলত তার বিয়ের দিন যে গাছের নিচে গাড়ি থামানো হয়েছিল সেই গাছের ওপর বদ জিনটা বসেছিল এবং ঠিক তখনই
আপনার মেয়েকে সে পছন্দ করেছে। বিয়ের কয়েকদিন বাড়িতে অনেক লোকজন থাকার কারণে জিনটা তার কোনো ক্ষতি করতে পারেনি, কিন্তু বাড়ি ফাঁকা হওয়ার সুযোগ বুঝে সে আক্রমণ করেছে। আপনার পরিচিত কবিরাজের কথায় 41 দিন পর আপনার মেয়ে সুস্থ হয়ে গেলেও এর প্রভাব সহজে কাটবে না। ওই জিন প্রচুর শক্তিশালী, ও তো এত সহজে হার মেনে নেবে না। তাই নিজের মেয়েকে বাঁচাতে চাইলে আগামী 30 দিন কোনো আমিষ খাবার খাওয়াবেন না। এতে করে 41 দিন পর আপনার মেয়ের কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু অন্যভাবে প্রতিশোধ নেবে ঠিকই। তাই আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখুন। বিদায়। এরপর দুজন জিন আমাকে সালাম দিয়ে চলে যায়। আমিও ওদের কথা কবিরাজকে জানাই এবং কবিরাজ ওদের কথা মতো কাজ করতে বলেন। এভাবে বহুল প্রতীক্ষার পর 41তম দিন আসে। ওই দিন কবিরাজ আমাদের বাড়িতে আসেন, আমার মেয়েকে সুস্থ করে দেবার জন্য শেষ দিনের চেষ্টা শুরু করে দেন। মহান আল্লাহর অশেষ রহমতে 41 দিনের চেষ্টা সফল হয়। ঠিক মাগরিবের আগ মুহূর্তে কবিরাজ যখন তার নিয়ম মতো মন্ত্র পড়ছিলেন, সত্যি বলতে ততক্ষণে বাড়ির বাইরে ঘূর্ণিঝড় শুরু হয়ে গিয়েছে। প্রথম দিনের মতো টিনের চালে দরজায় লাথি আর বাড়ির ভেতরে ভূমিকম্প। ঠিক আজানের সময় সবকিছু যেন থমকে গেল, আর আমার মেয়ে চোখ খুলে তাকালো। ভেবেছিলাম সব ঠিক হয়ে গেছে, কিন্তু চোখ খুলেই সে খিলখিল করে হাসতে শুরু করলো। বলল, আমাকে তাড়াতে এসেছিস? পারবি না, এত ক্ষমতা নেই তোদের। এই কথা শুনে কবিরাজ তার মন্ত্র পড়তে পড়তে কাচের শিশি থেকে পানিটা আমার মেয়ের মুখে ঢেলে দিতেই সে কাঁপতে শুরু করলো, এবং আজান দেবার সাথে সাথেই বাড়ির দরজাটা সজোরে খুলে গেল এবং আমার মেয়ে আবারও